দাঁড়াও আম্মু, এই খবরটা শুনে নেই। সেই কথা শুনে প্রায় 5 মিনিট পানসে মুখে সোফায় বসে থাকার পর বাবা আমার দিকে নজর দিলেন। রিমোট চেপে টিভিটা বন্ধ করে আমার দিকে ঘুরে বসে বললেন, বলো আম্মু, কি বলবে? বাবার ঠান্ডা এবং মিষ্টি কণ্ঠ শুনে বেশ খুশি হলাম আমি। মিষ্টি করে হেসে জানতে চাইলাম, বলো তো বাবা, আজকে কি জানো তুমি? কেন জানবো না আম্মু? বাবার এই কথাটা শুনেই বেশ আনন্দ লাগলো আমার। মার তো মনে নেই, কিন্তু বাবার তো মনে আছে, দেখি কি বলে। আমার ভাবনার মাঝখানেই বাবা বলে উঠলেন, আজ রবিবার, কিসের জন্য একটা সরকারি ছুটির দিন পড়েছে। দেখো মামনি, এ সপ্তাহটা কত সুন্দর, টানা 3 দিন ছুটে পেলাম। সত্যি খুব ভালো লাগছে। অফিস যেতে হবে না, ভালো না? আবারও মুখটা পানসে হয়ে গেল আমার। তবুও বললাম, আজকে তো আরো একটা দিন বাবা, মনে করে দেখো না। আচ্ছা, আজ মাসের কয় তারিখ বলো তো? 15 তারিখ। ও হ্যাঁ, মনে পড়েছে তো, কাল 16 তারিখ, মানে আমার সিলেটে যাবার দিন। তুমি যেন কি কি আনতে বলেছিলে, একবার মনে করে দাও তো, আসার সময় এনে দেবো। বলেই বাবা নিজের মতো করে চিন্তা করতে লাগলেন সিলেট যাওয়া উপলক্ষে আমি তাকে কি কি আনতে বলেছি। কত শতবার চেষ্টা করলাম বাবাকে মনে করিয়ে দিতে, কিন্তু না, তিনি কিছুতেই মনে করতে পারলেন না। দুনিয়ার সব কথা মনে পড়ল, কিন্তু এটা আর মনে হলো না। কবে বিশ্বকাপ, কবে কার বিয়ের সব, কিন্তু শেষমেশ বিরক্ত হয়ে উঠেই গেলাম। ব্রেকফাস্ট করে রুমে ঢুকতেই ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিতেই চোখে পড়ল নীরার ফোন। ভাবলাম উইশ করার জন্য হয়তো কল দিয়েছে। কেউ মনে না রাখলেও ওর তো মনে রাখার কথা। শত হোক বেস্টু, কিন্তু কি কপাল আমার। শালি হাজারটা প্যাচাল পারলো, দুনিয়ার খবর নিল, তবুও আমাকে উইশ করলো না। কতবার আজ করলাম, বাট পাত্তাই দিল না। শেষ অব্দি রাগ করে বললাম, স্কুলে আয়, ফাংশনে যাব, কাম ফার্স্ট। বলেই কল কেটে দিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। রেডি হয়ে স্কুলে যেতে নেব, কি আর করার। কেউ যখন মনেই রাখিনি, তখন আর কেন মনে করাবো। থাকুক সবাই নিচের মতো। স্কুলে ফাংশন ছিল। অফিসিয়াল ছুটি থাকলেও অধিকাংশ স্টুডেন্টই এসেছে, কারণ ফাংশন দেখা। আর যাদের বিএফ বা জিএফ আছে তাদের নিয়ে ঘোরাঘুরি করবে। তবে আমাদের সেকশনের তেমন কেউই আসেনি, শুধু আমি আর নীরাই প্রেজেন্ট ছিলাম। আরও কয়েকজন এসেছিল, কিন্তু সবাই গেছে ইভার সাথে ওর বার্থডেতে ট্রিট নেবার জন্য। ইভা আমাদের ক্লাসমেট। মজার বিষয় হলো আমাদের দুজনের বার্থডে একই দিনে, কিন্তু কেমন ভাগ্য দেখো, সবাই ওকে উইশ করলো কিন্তু আমায় করলো না। অবশ্য যেখানে আমার বাবা মা বেস্ট ফ্রেন্ডই মনে রাখলো না, সেখানে ওরা রাখবে কেন? এটা এক্সপেক্ট করাটাই তো বোকামি। ফাংশন শেষে একা একা বের হচ্ছিলাম। গেটের বাইরে বের হতেই চোখ গেল সূর্য ভাইয়ার দিকে। ও পার্কিং এরিয়ার সামনেই একটা বিদ্যুতের পোলের সাথে দাঁড়িয়ে আছে। বুঝলাম আমাকে নিতে এসেছেন, তাই চুপচাপ এগিয়ে গিয়ে সামনে দাঁড়াতেই তিনি বললেন, চল। বলেই পার্কিং লটের দিকে এগিয়ে গেল। আমি তাই দেখে পিছন থেকে বলে উঠলাম, আপনি বাইক এনেছেন নাকি? ওদিকে যাচ্ছেন কেন? দাঁড়া তুই, আসছি আমি। বলেই পিছনে না ফিরে পার্কিং এরিয়ার দিকে ঢুকে গেলেন তিনি। এখানে বলে রাখা ভালো, এইচএসসিতে ভালো রেজাল্ট করার কারণে মাহির আঙ্কেল ওনাকে একটি বাইক কিনে দিয়েছেন। তার বহুদিনের শখ ছিল নিজের বাইক কেনার, কিন্তু বিভিন্ন কারণে তার সেই ইচ্ছেটাকে পূরণ করেননি আন্টিরা। বাট রেজাল্ট পাবলিশড হবার পরপরই একটা দামি বাইক উপহার দিয়েছে ওনাকে। অবশ্য এখন সে সাইকেল চালায় না তা না, বাইরে কোথাও বেরোলেই সাইকেল, আর মাঝে মাঝে বাইক। আমি অবশ্য এখনো তার বাইকে চড়িনি, চড়ার সুযোগই হয়নি। কেমন সে চালাই আল্লাহ জানে। ভাবতে ভাবতেই বাইক থামিয়ে আমার সামনে দাঁড়ালেন সূর্য ভাইয়া। হেলমেট পরা অবস্থায় মাথা নাড়িয়ে ইশারা করে বলল, ওঠ। আমি ইতস্তত করে দাঁড়িয়ে আছি। কখনো ওনার সাথে এক রিকশায় যাইনি আমি, সেখানে বাইক চড়ে যাব, ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না? আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ ধমকে উঠলেন উনি। কি রে, উঠবি তুই নাকি কানের নিচে 2টা লাগাবো? ধমক খেয়ে চটপট বাইকে উঠে বসলাম আমি। বলা তো চাই না, যদি সত্যি এই জায়গায় দাঁড়িয়ে ঠাস ঠাস করে দুটো চর মেরে বসেন। এভাবে নিজের প্রেস্টিজের ফালুদা বানানোর কোনো ইচ্ছেই নেই আমার। বাইকে চড়ার পরপরই আবারও ধমক দিয়ে দিলেন তিনি। ভালো করে ধরে বসবি, কিন্তু এটা সিনেমা না যে ব্রেক মারার পরও তুই আস্ত থাকবি। আর যদি কোনোভাবে পড়ে যাস না, তাহলে দেখিস।
তার হুঁশিয়ারি বার্তার পর আর কোনো কথাই থাকতে পারে না। যেভাবে হুমকিগুলো দিলেন তাতেই আমি শেষ। এক হাত দিয়ে কোলের উপর রাখা ব্যাগটা ধরে অন্য হাতে তার কাঁধ আঁকড়ে ধরলাম। তিনি আপন মনে বাইক চালাচ্ছেন, আর আমি ভাবছি আমার দুঃখের কথা। কেউ কেন মনে রাখলো না? সূর্য ভাইয়া আপন মনে বাইক চালাচ্ছেন, বেশ ভালো করেই চালাচ্ছেন। স্পিড ব্রেকারগুলো এমনভাবে পার করছেন যেন কোনো রকম ঝাঁকুনিতে পড়ছে না। বাইকের স্পিডটাও একদম ঠিকঠাক, 40, মানে না আস্তে না জোরে। অনেকক্ষণ হয়ে গেল দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, ভাইয়া আপনি জানেন আজকে কত তারিখ? না জানার কি আছে? 15 তারিখ। কেন রে? আমার প্রশ্ন শুনে বেশ সাবলীলভাবেই উত্তরটা দিলেন উনি। বুঝলাম সেও হয়তো জানে না, তাই মৃদু কণ্ঠে জানতে চাইলাম, না মানে আজকে কি কোনো বিশেষ দিন আছে, কারো জন্মদিন বা অন্য কিছু? আপনি জানেন? তিনি সামনে তাকিয়েই জবাব দিল, কই না তো, আমার জানা মতে তো কারোর নেই। তোর আছে নাকি? আজ আমার জন্মদিন। আগের চেয়েও লো ভয়েসে বললাম, সেটা শুনে যেন তিনি খানিকটা চমকে উঠলেন। তারপর বাঁকা হেসে বললেন, ও আচ্ছা, সেই জন্যই পাঁচফোড়নের মন খারাপ। কেউ বুঝি মনে রাখেনি? না, সবাই ভুলে গেছে। কাঁদো কাঁদো হয়ে বললাম। এবারে তিনি বেশ জোরেই হেসে দিলেন। হাসতে হাসতেই বললেন, তুই একটা মানুষ, তোর কথা আবার কেউ মনে রাখবে? বাদ দে ওসব। নে, আমি উইশ করলাম, হ্যাপি ডাউনলোড ডে। ডাউনলোড ডে মানে কি? বেশ অবাক হয়ে প্রশ্ন করলাম। আরে আজকের দিনে তুই ডাউনলোড হয়েছিলি না, সেই জন্যই বললাম আর কি। তার ব্যঙ্গ করা কণ্ঠে কথাটা শুনে আর সহ্য হলো না আমার। এতক্ষণে চেপে রাখা অভিমানগুলো সব কান্না হয়ে বের হতে লাগলো। বাইকে বসেই ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। হয়েছে, মেলা ফ্যাস করেছিস, এবার নাম দেখি। তার কণ্ঠে কান্না ভঙ্গ হলো আমার। চোখ তুলে তাকিয়ে দেখি তিনি বাইক থামিয়েছেন, মানে বাড়ি আসার কথা, কিন্তু জায়গাটা আমাদের বাড়ি না, অন্য একটা অপরিচিত জায়গা। তাই কান্না ভেজা কণ্ঠেই প্রশ্ন করলাম, এখানে নামবো কেন? কি হয়েছে? আমাকে এখানে আনছেন কেন? কেন আবার? তোকে মেরে নদীতে ভাসিয়ে দেব সেই জন্যে। ব্যঙ্গ করে কথাটা বলে সাথে সাথেই একটা ধমক দিয়ে বসলেন। নাম। তার ধমকে কেঁপে উঠলাম আমি। চটপট ব্যাগ কাঁধে নিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালাম। আমি নামতেই তিনিও বাইক থেকে নেমে পড়লেন। চারপাশে তাকিয়ে দেখলাম আমাদের সামনেই একটি নদী। আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। পাড়টা বেশ বালুময় আর কাশফুলের বনে ঘেরা। কাশফুলের গাছগুলো ফাঁকা, কারণ এখন ফুল ফোটার সময় নয়। পাড়ে একটা নৌকো বাঁধা, তবে কোনো মাঝি নেই। আশপাশটাও একদম ফাঁকা, তেমন কোনো লোকজন নেই। যারাও আছে তারাও এখান থেকে বেশ খানিকটা দূরে। উনি বাইকটা পাশে স্ট্যান্ড করিয়ে আমার কাছে এসে বললেন, চল। কোথায়? বললাম না নদীতে ভাসিয়ে দেব, চল। খালি প্রশ্ন আর প্রশ্ন। তার ধমক শুনে কোপে চানার মতো আগাতে নিলেই তিনি আবারও বলে উঠলেন। এই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলেই হঠাৎ সামনে এসে বললেন, তোর ব্যাগটা রেখে যা। আর কেঁদে কেটে চোখ মুখের কি হাল করেছিস দেখি। বলেই আমার থুতনিতে হাত রেখে মুখটা একটু উঁচু করে ধরে বললেন, ছি, পেতনি পেতনি লাগছে। পেতনি কথাটা শুনতেই রেগে উঠলাম আমি। চেঁচিয়ে উঠলাম, খবরদার পেতনি বলবেন না, আমি মোটেও পেতনি না। আপনি তো শেওড়া গাছের পেতনির জামাই। তাহলে স্বীকার করলি যে তুই শেওড়া গাছে থাকিস? তার দিকে চোখ লাল করে তাকাতেই আবারও বললেন, চোখ লাল করিস কেন? তোকে কি আমি ভয় পাই? আচ্ছা বাদ দে, এত কথা না বলে চোখ মোছ তাড়াতাড়ি। টিস্যু নেই। টিস্যু নেই তো কি হয়েছে? হাত নেই, হাত দিয়ে মোছ। ঢঙ্গি কথাকার। হাত দিয়ে মোছা যাবে না, হাত নোংরা। জানেন না হাতে কত চার্মস থাকে? সেই চার্মস ওয়ালা হাতগুলো চোখে দিলে চোখেও চার্মস চলে যাবে না? আমার জ্ঞানী জ্ঞানী কথা শুনে আরো তেতে উঠলেন উনি। ওরে আমার স্বাস্থ্য সচেতন রে। তার রাস্তায় দাঁড়িয়ে যখন ফুচকা খাস, তার বেলা ন্যাকামো না করে ধর, এটা দিয়ে মোছ। বলেই নিচের প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করলো সূর্য। এগিয়ে দিল মৌরির দিকে। এটা কিন্তু পরিষ্কার। দিন। বলেই সূর্যের হাত থেকে টিস্যুটা হাতে নিল মৌরি। রুমালটা নিয়ে চোখ মুছতে নিলেই সূর্য আবারও বলে উঠল, এই সাবধানে মুছবি, খবরদার নাক মুছলে কিন্তু খবর আছে।
মৌরি নিচের কাছে ব্যস্ত, তাই সূর্যের কথাটা কানে যায়নি ওর। গেলে নিশ্চয়ই একটা তেড়া জবাব দিত। চোখ মুছে রুমালটা ফেরত দিতে গেলেই বাধা দিল সূর্য। ওটা ওর কাছেই রাখতে বলে বলল, শোন, এখন কোনো কথা না বলে আমার সাথে যাবি। কোনো প্রশ্ন না করে যা যা করতে বলবো তাই করবি। কথা বললে কিন্তু পানিতে ধাক্কা দেব, মনে রাখিস। বলেই ওর ডান হাতটা ধরে এগিয়ে গেল সূর্য। মৌরিও আর কোনো কথা না বলে চলতে লাগলো ওর পিছু পিছু। নৌকায় চড়ার সময় যখন দেখল সূর্য হাতে বৈঠা নিচ্ছে, তখন আর চুপ করে থাকতে পারল না ও। নিয়ম ভুলে প্রশ্ন করে বসল, এ কি বৈঠা নিচ্ছেন কেন? আপনি কি দাঁড় পাইতে পারেন নাকি? ওর কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো সূর্য। তাই দেখে মৌরি আমতা আমতা করে বলল, না মানে নৌকা চালাতে গিয়ে যদি পানিতে পড়ে যাই তাই আর কি। আর একটা কথা বললে কিন্তু সত্যি তোকে পানিতে চুবাবো, মাইন্ড ইট। তার চোখ রাঙানিতে আবারও ভয়ে চুপসে গেল মৌরি। চুপচাপ পরিবেশটা উপভোগ করতে লাগলো। নৌকা চালিয়ে তিনি নিয়ে এলেন একটা চরে। নদীর বুকে জেগে ওঠা ছোট্ট একটি বালুচর, তবে পুরোটাই সবুজ ঘাসে আচ্ছাদিত। চরের ঠিক মাঝখানে একটা চারকোনা টেবিল। টেবিলের উপরে ছোট্ট একটা লাভ শেপের কেক, পাশে একটা লাল গোলাপের তোড়া। টেবিলটাকে ঘিরে দাঁড়িয়ে আছে একটা চারকোনা আকৃতির কাঠের কাঠামো, যার পুরোটাই বিভিন্ন রঙের বেলুনে সাজানো। ঘাসের উপরেও অনেকগুলো বেলুন রাখা। নৌকা থেকে নেমে চারপাশটা দেখেই অবাক হয়ে গেলাম আমি। কত সুন্দর করে সাজানো। আমি অবাক হয়ে চারপাশটা দেখছি, হঠাৎ তিনি হাতে গোলাপের তোড়াটা দিয়ে হাঁটু মুড়ে বসলেন। তোড়াটা সামনের দিকে বাড়িয়ে দিতে দিতে বললেন, একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় নজরে এলো এক উদাসী কন্যার, যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তার উদাসীনতায় ডুবেছিল। আমি তখন মহাব্যস্ত, নানান কাজে আর ঝামেলায় বিরক্ত হয়ে যাচ্ছিলাম। সেই উদাসী কন্যার উদাসীনতায় প্রচণ্ড রাগ উঠেছিল আমার। একে তো মেজাজ চড়াই ছিল, তাতে তাকে দেখে যেন রাগের মাত্রা ছাড়িয়ে গেল। এক প্রস্ত ধমকাধমকি করে চলে গেলাম বাড়ি। ভেবেছিলাম গল্পের শেষটা বুঝি এখানেই, কিন্তু না, তখন তো কেবল শুরু। বাড়ি ফেরার পর নজরে এলো সেই মায়ামুখ, সেই কিশোরীকে। তবে এবার তার মুখ ভয়ে চুপসে যাওয়ার জায়গায় ছিল প্রতিবাদী রণচণ্ডী রূপ। জানতে পারলাম পাশের বাড়িটা তাদের। চলতে লাগলো গল্পটা। প্রতিদিন ঝগড়া, হুমকি ধামকি নিয়ে। প্রথম থেকে প্রেমে পড়েছিলাম আমি, তবে তাকে বুঝতে দিতাম না, কারণ এর প্রেমের পরিণতি নিয়ে সংশয়ে ছিলাম আমি। তবে তার সাথে মেশার পর, তাকে চেনার পর এই নিয়ে কোনো সংশয় ছিল না আমার। একদিন প্রপোজ করে বসলাম, তবে সে উত্তর দিল না, কিছু না বলেই চলে গেল। গল্পটা যেন আরও জমে উঠতে লাগলো। প্রতিটা পাতায় যোগ হলো ছোট ছোট মান, অভিমান, টুকরো টুকরো মিষ্টি দুষ্ট খুনসুটি আর ভালোবাসাময় স্মৃতি। গল্পটা এগোচ্ছে তার নিজের মতো করে। শেষ কি হবে জানা নেই আমার, শুধু জানি হাত যখন ধরেছি তখন শেষ অবধি আর ছাড়ছি না। যাই হয়ে যাক না কেন, সে আমার ছিল, আছে আর থাকবে। সে শুধু আমার, আর আমি তার। আজ তার জন্মদিনে তার কাছে আমার একটাই প্রশ্ন, সে কি আমার হবে? তার ভালোবাসার সমীকরণে যুক্ত করবে আমায়? গল্পের শেষ পর্যন্ত পাশে থাকবে আমার? বলেই চুপ করে তাকিয়ে রইলেন আমার চোখের দিকে। জানি না কেন তার নেশা ধরানো চোখের দিকে তাকিয়ে কেমন মোহাবিষ্ট হয়ে পড়লাম আমি। মোহাচ্ছন্ন হয়ে তার হাত থেকে গোলাপের তোড়াটা নিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে রইলাম সেটার দিকে। নাকের কাছে এনে সেটার ফুলের সুবাস শুকে অদ্ভুত চাহনিতে তাকালাম তার দিকে। উনিও কেমন মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারপর হঠাৎ ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। দুহাতে আঁকড়ে ধরেই বললাম, আমি শুধু আপনার। যতদিন বেঁচে থাকবো ততদিনই আপনার থাকবো, কথা দিলাম। উনি প্রত্যুত্তরে কিছু বললেন না, শুধু শক্ত করে জড়িয়ে ধরে থাকলেন। জানি না কতক্ষণ এভাবে ছিলাম। হঠাৎ নীরবতা ভেঙে উনি বললেন, কেকটা কাটবে না মৌ পাখি? চলো কেক কাটি। তার কথা শুনে ঘোর কাটলো আমার। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিলাম। ছিটকে গিয়ে দূরে দাঁড়ালাম। সেটা দেখে উনি মুচকি হাসলেন। তারপর এগিয়ে এসে আমাকে এক হাতে জড়িয়ে ধরে কেকের সামনে নিয়ে এলেন। চোখ দিয়ে ইশারা করে বললেন কেকটা কাটার জন্য। আমি পাশে থাকা ছুরিটা হাতে নিলাম। উনি আমার হাতের উপর হাত রেখে কানের কাছে ফিস ফিস করে বলল, হ্যাপি বার্থডে মৌ পাখি।
কেকটা কাটার পর দুজনকে খাইয়ে দিলাম। আমি অবশ্য দুষ্টুমি করে তার মুখে কেক লাগিয়ে দিয়েছিলাম, তবে তিনি রাগ করেননি, বরং মিষ্টি হেসে আমার ওড়না দিয়েই মুছেছিলেন। কিরকম পাজি! হঠাৎ খেয়াল হলো টেবিলের পাশেই তার গিটারটা রাখা, তাই দেখে তার কাছে আবদার ধরে বসলাম আমি, তার কণ্ঠে একটা গান শুনবো। তিনিও দেখলাম আমার আবদারটা ফেললেন না, হাসি মুখেই রাজি হলেন গাইতে। গিটার হাতে নিয়ে কিছুক্ষণ টুংটাং সুর তুলে গাইতে লাগলেন। ক্রমশে ওই গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। প্রায় অনেকটা সময় পর দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে নৌকা দিয়ে ফেরার পথে ভীষণ মজাও করেছি। উনি নৌকা চালাচ্ছিলেন আর আমি পানি দিয়ে তাকে ভিজিয়ে দিচ্ছিলাম। উনি অবশ্য একটু রাগ করছিলেন, বাট কিছু বলছিলেন না, তাই আমার রিয়াকশনটা ছিল এমন, তুঝে মির্চি লাগে তো मैं क्या करूं। বাসায় ফিরে এসে আর এক দফা অবাক হলাম আমি। ফিরতে সন্ধ্যা হয়ে গেছে বলে ভেবেছিলাম আজ নির্ঘাত কপালে শনি আছে, কিন্তু না, বাসায় ঢোকার সাথে সাথে আমার ভুল ধারণা ভেঙে গেল। বাসায় ফেরার সময় দরজা পেরিয়ে ফ্ল্যাটে ঢুকবো বলে পা বাড়িয়েছি, ঠিক ওই মুহূর্তে কে যেন জোরে বাজি ফোটালো। মুহূর্তেই পার্টি স্প্রের সাদা সাদা বুদবুদে ঘর ভরে গেল, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ ধোঁয়াশা পরিবেশে অনেকগুলো কণ্ঠস্বর একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ডিয়ার মরিন। কথাটা শুনেই হঠাৎ হ্যাং মেরে গেলাম আমি। কি আশ্চর্য, সারাদিন মন খারাপ করে ঘোরার পর একের পর এক চমক। ধোঁয়াশা কেটে যেতেই এগিয়ে এলো রুতবা, হাতে একটা ফুলের তোড়া। সেটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন। সেটা হাতে নিয়ে ধন্যবাদ জানানোর পর একে একে এগিয়ে এলো ফাইসা আপু, রুদ্র ভাইয়া, নীরা। সবাই উইশ করে হাতে গিফট ধরিয়ে দিল। সবার মাঝে সূর্য ভাইয়াকে দেখে আরও চমকালাম আমি। উনি তো আমাকে মোড়ে নামিয়ে দিয়ে বাসায় চলে গেলেন। এত তাড়াতাড়ি আমাদের বাসায় এলো কি করে? উনিও সবার সাথে আর একবার উইশ করলেন। কেক কাটার পর আমাদের বাসায় সবাই ডিনার সারল। আর কথার ছলেই জানতে পারলাম আজকের দিনটা ওদের সবারই মনে ছিল। শুধু আমাকে সারপ্রাইজ দেবার জন্যই সবাই এমন ভাব ধরেছিল যেন কিছুই জানে না। আর এই চমৎকার বুদ্ধিটা বেরিয়েছে সূর্য নামক মহাবুদ্ধিমান ছেলের মাথা থেকে। ব্যাটা খবিশ, ওর বুদ্ধিতেই সারাদিন এমন মনমরা হয়ে পড়েছিলাম আমি। তবে দিন শেষে এমন চমৎকার কিছু মুহূর্ত উপহার পাবো সেটা সত্যিই ভাবতে পারিনি। আর মন খারাপ হলেও দিনটা আমার জীবনের সবচেয়ে ভালো একটা দিন ছিল, যা স্মৃতির পাতায় চিরস্মরণীয় একটি দিন। দুদিন পার হয়ে গেছে। দুদিন যেই একটু চিল মুডে ছিলাম অমনি শুরু হয়ে গেছে প্যারা। স্কুলে সেকেন্ড মান্থলি এক্সাম শুরু হয়ে গেছে। মান্থলি এক্সামগুলোতে সাধারণত কোনো গ্যাপ থাকে না, প্রতিদিনই পরীক্ষা থাকে, দিনে 2টা করে, সকালে একটা, দুপুরে একটা। দুটো পরীক্ষার মাঝখানে 10 মিনিটের বিরতি, দম বন্ধ করা একটা অবস্থা। আজ ছিল ইংরেজি পরীক্ষা, প্রথমে ফার্স্ট পেপার আর পরে সেকেন্ড পেপার। পরপর দুটো এক্সাম হলে সেকেন্ড পেপারটা খুব একটা ভালো হয়নি আমার। ফার্স্ট পেপারটা ভালোই দিয়েছি, বাট সেকেন্ডটাই যত সমস্যা। পরীক্ষা দিয়ে ক্যান্টিনে বসে আছি আমি আর নীরা। দুজনে বসে বসে স্যান্ডউইচ খাচ্ছি আর কোয়েশ্চেন মেলাচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছি নীরা মাঝে মাঝেই কেমন আনমনা হয়ে যাচ্ছে, বাইরের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করার পর শেষে আর থাকতে না পেরে বলেই ফেললাম, দোস্ত কি হচ্ছে তোর? নীরা বাইরের দিকে তাকিয়েছিল, তাই হয়তো আমার কথাটা শুনতে পাইনি। তাই আবারও বলে উঠলাম, নীরা। বলেই ওর বাম হাতটা ধরে হালকা করে ঝাঁকালাম। তাতেই ও যেন হঠাৎ করে চমকে উঠল, থতমত খেয়ে বলল, কি হয়েছে? আমার আবার কি হবে? হয়েছে তো তোর। এই বলতো ঘটনা কি? বলেই বেশ আগ্রহী হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু ওর মুখটা কেমন যেন পানসে হয়ে গেল। অসহায় গলায় বলল, দোস্ত, বাপের না ট্রান্সফার হয়ে গেছে বরিশালে। নীরার কথা শুনে আমার আগ্রহী মুখটাও যেন সব আগ্রহ হারালো। ভাবহীন মুখে বললাম, ট্রান্সফার হয়েছে তো কি হয়েছে? সরকারি চাকরিতে এমন হয়ই। চিরকাল কি এক জায়গায় থাকা চাই নাকি? আর তাতে আঙ্কেল যাবে, তোরা তো আর যাচ্ছিস না, তাই না?
এখানে বলে রাখা ভালো, নীরার বাবা একজন আর্মি, বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। চাকরি সূত্রেই ওদের রংপুরে থাকা। আজ 9 বছর হলো ওরা এখানে থাকে। এর মধ্যে বহুবার আঙ্কেল ট্রান্সফার হয়ে অন্য জায়গায় গিয়েছে, কিন্তু নীরার স্কুলের জন্য ওরা যায়নি। গত বছরই আঙ্কেল ট্রান্সফার হয়ে এখানে এসেছেন, আর এবারই আবার ট্রান্সফার হয়ে গেল। আমার কথা শুনে আরো মন খারাপ করলো নীরা। মাথা নিচু করে বলল, সেটা হলে তো ভালোই হতো, কিন্তু এবার তো বাপি আমাদের রেখে যাবে না, সাথে করে নিয়ে যাবে। সামনের মাসের 1 তারিখ বাপির বরিশালে জয়েনিং। নীরার কথা শুনে বাজ পড়ল আমার মাথায়। তাই চমকে উঠে বললাম, কি? তার মানে তোরা এখনই চলে যাচ্ছিস? না, ঠিক এখনই না। বাপির ওখানে জয়েনিং এর 2-3 মাস পর ফ্যামিলি পারমিশন পাবে, তারপরে আমরা চলে যাচ্ছি। আর বছরের মাঝখানে চলে গেলে তো নতুন স্কুলে খাপ খাওয়াতে পারবো না আমি, তাই। হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেল আমার। নীরারা চলে যাবে আর এখানে থাকবে না, তাহলে আমার কি হবে? আমাদের 9 বছরের বন্ধুত্বের, সেই ক্লাস 1 থেকে আমরা একসাথে পড়ছি, একসাথে স্কুল, প্রাইভেট কোচিং, গানের ক্লাস, ড্রয়িং ক্লাস সবই করেছি। ও চলে গেলে আমার কি হবে তখন? তাই অসহায় গলায় বললাম, কোনোভাবেই কি আর 1 বছর থাকা যায় না? মানে বলছিলাম কি, স্কুল লাইফটা শেষ করেই না হয় যা, ওখানে গিয়ে কলেজে ভর্তি হোস, না হয় ক্লাস 10-এ স্কুল চেঞ্জ করলে তো এসএসসিতে খারাপ হবে। ইয়ার, আঙ্কেলকে বোঝা। সেটা তো বলেছি, কিন্তু পাপি কিছুতেই মানছে না। আর আগামী বছর পাপি রিটায়ার্ড করবে, তাই আমরা যদি এখানে থেকে যাই তাহলে একটু সমস্যা হয়ে যাবে না? আমি চুপ করে আছি। এই মুহূর্তে ঠিক কি বলা উচিত ভেবে পাচ্ছি না। আমাকে চুপ করে থাকতে দেখে নীরা আবারও বলল, তুই তো জানিসই আমাদের গ্রামের বাড়ি খুলনায়, তাই এত কাছে যখন পাপির পোস্টিং হয়েছে তখন দাদু দাদিও বলছে আমাদের ওখানে যেতে। একই জায়গা না হলেও তো কাছাকাছি আছে। এখন থেকে তো বাড়ি যেতে অনেক কষ্ট হয়, কত সময় লাগে। বুঝেছি, তাহলে তো তোরা জানুয়ারিতেই যাবি, তাই না? মনে হয়। বেশ মৃদু কণ্ঠে জবাব দিল নীরা। ওরা কথা শুনে আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলাম। তারপর হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বলল, তুই কি খুব মন খারাপ করলি মৌরি? দেখ, মন খারাপ করিস না প্লিজ। আমি তো আর যেতে চাচ্ছি না, কিন্তু যেতেই হবে। কি করব বল? বলেই ফুপিয়ে কেঁদে উঠল নীরা। ওর কান্না দেখে চমকে উঠলাম আমি। চেয়ার ছেড়ে উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। ব্যস্ত হয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কাঁদছিস কেন পাগলি? এখানে কাঁদার মতো কিছু হয়েছে? দূরে চলে গেলে কি সব শেষ হয়ে যায়? এটাকে তুই আদিম যুগ পেয়েছিস? ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কি এমনি এমনি আবিষ্কার হয়েছে? চোখ মুচ বলছি, একদম কাঁদবি না। ছিচকাদুনিদের মতো করে কাঁদছিস, বলদ একটা। দেখতে দেখতে কতগুলো দিন পেরিয়ে গেল, প্রায় 3 মাস। এখন ডিসেম্বর মাসের শেষ দিক, চারিদিকে বেশ ভালোই শীত পড়েছে। ফাইনাল পরীক্ষাও শেষ, স্কুল বন্ধ। আমারও কোনো কাজ নেই, সারাদিন লেপ কাঁথা মুড়ি দিয়ে গল্পের বই পড়া, টিভি দেখা, আর রোদ উঠলে মাঝে মাঝে ছাদে যাওয়া। এই তো চলছে ভালোই। ফাইনাল পরীক্ষার পরপরই নীরারা চলে গেছে খুলনা। আন্টির কথা হলো যাচ্ছেই যখন, তখন কদিন আগেই যাওয়া ভালো। আঙ্কেল এখনো ফ্যামিলি পারমিশন পাননি, তাই ওরা গিয়ে উঠেছে ওদের গ্রামের বাড়িতে। সেখানে কিছুদিন থাকবে, তারপর পারমিশন পেলেই বরিশালে যাবে। যাওয়ার দিন অনেক কেঁদেছে নীরা। আমাকে জড়িয়ে ধরে যেভাবে কাঁদছিল তাতে মনে হচ্ছিল ওকে কেউ মেরে ফেলতে নিয়ে যাচ্ছে। বোকা মেয়ে, আমি যে তাতে কষ্ট পাইনি তা না, পেয়েছি, কিন্তু তাই বলে কি ওভাবে কেঁদে কেঁদে সবাইকে দেখাতে হবে যে আমি কষ্ট পেয়েছি? ও চলে যাচ্ছে সেটা ভেবে আমার যে খারাপ লাগছে, এটা তো অনুভবের বিষয়। মানুষকে দেখিয়ে কি লাভ? কেউ জানুক বা না জানুক, ও তো জানেই ওর অনুপস্থিতিতে আমার কতটা খারাপ লাগবে, কতটা মিস করব ওকে। মাঝখানে সূর্য ভাইয়ার সাথেও খুব একটা দেখা হয়নি আমার, কারণ উনি খুব ব্যস্ত ছিলেন। কলেজ পাশ করেছেন, এখন তো ভার্সিটির অ্যাডমিশন নিতে হবে। তবে শুনেছি উনি নাকি বিদেশে যেতে চান, বিদেশ থেকে স্টাডি কমপ্লিট করার ইচ্ছে। আঙ্কেল আন্টিরও ইচ্ছে সেটাই, তাই খুব খাটাখাটনি করছে বেচারা। সারা দিন বয়ে নাক কুচে রাখে। ওনার এত কষ্ট দেখে আমিও চাই যেন ওনার স্বপ্নটা পূরণ হয়, বিদেশে গিয়েই যেন পড়তে পারেন উনি। তবে তাই বলে যে আমার সাথে যে ঝগড়া করে না তা কিন্তু নয়। আমাকে খোঁচানোর কোনো একটা সুযোগ পেলেই যেন উঠে পড়ে লাগে, সারাক্ষণ সেটা নিয়েই ঝগড়া করে। আমিও কম চাই না,
ছাড় দিই না একটুও। বিছানায় শুয়ে শুয়ে শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়ছিলাম। হঠাৎ মায়ের আগমন ঘটল আমার ঘরে। আমি তার দিকে তাকাইনি, তবুও জানি তিনি কি করছেন। তিনি তার চিরপরিচিত রূপে অগ্নি দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, তারপর হঠাৎ ধুম করে বোম ফাটাবেন আমার মাথায়। মানে দেখতে দেখতে বিরক্ত হয়ে হঠাৎ চিৎকার দিয়ে উঠবেন। তারপর কিছুক্ষণ ধমকাধমকি করে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে যাবেন। তাই তার দিকে না দেখে বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে রেখেছি। দেখি ঠিক কতক্ষণ পর্যন্ত মা নিজেকে সামলাতে পারে। আনুমানিক 2 থেকে 3 মিনিটের মাথায় মুখ খুললেন মা। চিৎকার দিয়ে উঠলেন, সারাদিন ঘরে বসে থেকে কি পাস তুই? হ্যাঁ, ঘরে বসে থেকে থেকে তো ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছিস রে। একটু উঠ, হাত পা নাড়া। দিন দিন গড়কোনো হয়ে যাচ্ছিস। মার কথাগুলো শুনে প্রতি উত্তরে কিছুই বললাম না। চুপচাপ বসে শুনছি তিনি কি বলছেন, কিন্তু জবাব দিচ্ছি না। কারণ এই মুহূর্তে জবাব দেওয়া মানে আগুনে ঘি ঢালা, যাতে তিনি আরো বেশি ক্ষেপে যাবেন। তাই নীরবতাই শ্রেয়। কিন্তু আমার চুপ করে থাকাটাও যেন সহ্য হলো না মায়ের। তাই আবারও বলতে লাগলেন, কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। নাকি কথা বলতে তোর আলসেমি লাগে? আর কি করবি, সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে তো অলসে হবি। আচ্ছা, আমাকে এমন একটা মানুষ দেখাতো, শুধু একটা মানুষ, যে সারাদিন তোর মতো টিভি দেখে আর বই পড়ে সফল হয়েছে, লাইফে শাইন করেছে। দেখা। শুধু এক পলক তাকালাম মায়ের দিকে, কিন্তু কিছু বললাম না। তাই দেখে উনি আবারও বললেন, ওইভাবে চুপ করে থাকিস কেন ফাজিল মেয়ে? এভাবে চুপ করে না থেকে উঠে গিয়ে ছাদে যা, হাওয়া খেয়ে আয়, ভালো লাগবে। নিজের ভালোও তো বুঝিস না। এতক্ষণে মুখ খুললাম আমি। বইয়ের দিকে চোখ রেখে সাধু সাধু ভাব নিয়ে সাধু ভাষায় বললাম, কিঞ্চিত শিরোপীড়া বোধ করতেছি। ইহা অবস্থায় বাহিরে যাওয়া সমীচীন হইবে না, অতএব গৃহই শ্রেয়। কি বললি তুই? গৃহে থাকাই শ্রেয়? বেয়াদব, বাইরে যা বলছি। আর তোর শিল্পীরা করবে না তো আর কার করবে? এভাবে সারাদিন বই পড়লে শিল্পীরা কেন, তোমার চক্ষু নষ্ট হইয়া যাইতে পারে। ঠিক আছে, যাচ্ছি। যাচ্ছে কি? এক্ষুনি যাবি? তুই যা বলছি। অবস্থা বেগতিক দেখে কি আর করার। শ্রীকান্তের পরবর্তী অবস্থা কি হবে সেটা জানার আগ্রহ থাকলেও বইখানা হাত থেকে রেখে দিলাম। কারণ শ্রীকান্ত হয়তো জ্বর থেকে ভালো হয়ে যাবে শীঘ্রই, কিন্তু আমি আর কিছুক্ষণ বই হাতে বসে থাকলে ভালো থাকবো না। মার বকুনি খেয়ে জ্বর না এসেই পরপারে যাত্রা করব। তাই চটপট উঠে গেলাম। ঘর থেকে বেরোতে বেরোতে শুনতে পেলাম মা আপন মনে বলছেন, আর কোনোদিন তোকে বই কিনে দিলে দেখিস। আর কোনোদিন বই কিনবি না তুই। তোর হাতে গল্পের বই দেখলে খবর আছে বলে দিলাম। স্কুলের পড়া নেই, সারাদিন গল্পের বই। এসেছে আমার সাহিত্য প্রেমী। চুপচাপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। বর্তমানে করার কিছুই নেই। মন পড়ে আছে সেই ঊনবিংশ শতাব্দীর শ্রীকান্তের উপর। বড্ড কৌতূহল হচ্ছে, কিন্তু নিজের কৌতূহল মেটাবার উপায় নেই। আজ আর বইয়ের ধারে কাছে গেলে আমার খবর আছে। তাই বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে এই শহরের রূপ দেখছিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমার মাথায় একটা ঢিল ছুঁড়ে মারল। ঢিলটা বেশ আস্তেই মেরেছে, যেন আমি ব্যথা না পাই। হয়তো তার উদ্দেশ্য আঘাত করা নয়, শুধুমাত্র আমার মনোযোগ নষ্ট করা। ঢিলটা মাথায় এসে লাগার ঠিক পর মুহূর্তেই একরাশ বিরক্তিতে মুখ ঘুরালাম আমি। সামনে তাকিয়ে দেখি মিস্টার সূর্য তাদের ছাদের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে। আমাকে ফিরে তাকাতে তার 32 পাটির দাঁত কেলানি দিয়ে আবারও পেয়ারাতে মনোযোগ দিলেন। বিরক্তিতে চোখ সরিয়ে দেখলাম পাশেই একটি ছোট্ট পেয়ারা পড়ে আছে। সেটা হাতে নিয়ে দেখলাম একদম কাঁচা আর অপক্ক। এমন শক্ত পেয়ারা কখনোই গাছ থেকে এমনি এমনি পড়বে না। নিশ্চয়ই বেটা বদমাস গাছ থেকে ছিঁড়ে মেরেছে। নিজেদের গাছ থেকে অকারণে পেয়ারা ছিঁড়তে দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল মৌরির। গাছটা তার বাবার লাগানো। এ বাড়িতে প্রথম আসার পরে গাছটা লাগিয়েছিলেন তিনি। তখন তো সূর্যদের জমিটা ফাঁকাই পড়েছিল, আর জমিতে কোনো প্রাচীরও ছিল না। তাই গাছটা ঠিক 2 বাড়ির সীমানার মাঝখানেই লাগানো হয়ে গেছে। গাছটা আগে বেশ ছোট ছিল, তাই তখন মৌরিদের বাড়ির সীমান্তে থাকলেও বড় হয়ে সেটার ডালপালাগুলো ওদের ছাদ থেকে সূর্যদের ছাদ পর্যন্ত ছড়িয়ে গেছে। বলা যায় গাছটা এখন 2 বাড়িরই। সূর্যকে আপন মনে পেয়ারা চিবোতে দেখে হঠাৎ করে তেতে উঠল মৌরি। রাগ নিয়ে ওর দিকে এগোতে এগোতে বলল, এই আপনি আমাদের গাছ থেকে পেয়ারা ছিঁড়েছেন কেন?
আর এই ছোট ছোট পেয়ারা দিয়ে ঢেলাঢেলি করছেন কেন? কি সমস্যা? ওর কথা শুনে বিশেষ কোনো ভাবাবেগ হলো না সূর্যের। আগের মতোই রিল্যাক্স মুডে থেকে পড়ল। এটা তোদের গাছ লেখা আছে, আর পেয়ারা দিয়ে মারবো না তো কি দিয়ে মারবো? ইট দিয়ে? আমি অবশ্য ইট দিয়ে মারতে চেয়েছিলাম, কিন্তু জানিসই তো আমার আবার দয়ার শরীর। ইট দিয়ে মারলে তো আর তুই আস্ত থাকবি না, তাই। রাখুন আপনার আচাইরা প্যাচাল, সারাক্ষণ শুধু বকবক করতেই থাকেন। বলি, গাছে কি মানুষের নাম লেখা থাকে যে নাম দেখে বুঝবেন কার গাছ? নেই তো, জানতাম থাকবে না। তা যেহেতু নেই, সেহেতু আর কখনো আমার গাছ করবি না, বুঝেছিস? তার কথা শুনে রাগে নাক ফোলালো মৌরি। হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ অন্যদিকে তাকিয়ে থেকে হঠাৎ কি যেন মনে হতেই লাফিয়ে উঠল মৌরি। হন্যে হয়ে পুরো পেয়ারা গাছটার সবগুলো ডাল চেক করতে লাগলো। অবশেষে পেয়েও গেল। তারপর সূর্যকে টেনে এনে দেখালো একটা ডালে বেশ গাঢ় করে মৌরি লেখা আছে। সূর্য কিছুক্ষণ অবাক চোখে লেখাটার দিকে তাকিয়ে থাকলো। আবার কি যেন ভেবে গাছ থেকে একটা শুকনো ডাল ভেঙে নিল। তারপর চটপট সেটা দিয়ে মৌরির নামটার পাশে দিয়ে গাছ দিয়ে সূর্য লিখে দিল। আচমকা সূর্যের এমন কাণ্ডে অবাক হলো মৌরি। তারপর রাগী গলায় বলল, এটা কি হলো?